জামাতে ইসলামের একজন সদস্য মৃত্যুবরণ করেন। তারা প্রত্যেকে সতর্ক ছিলেন এবং স্বাধীনতার পর তারা অনেকেই দেশ ত্যাগ করেছেন, নেপাল হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ব্রিটেনে চলে গেছেন। আমি পূর্ণ সদস্য অর্থে বলছি, সমর্থক হয়তো অনেকেই মারা গেছেন, ইন্তেকাল করেছেন, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, আর এটা একটা ক্যাডার বেসড পার্টি এবং এই ক্যাডারের যে গোটা চারেক স্তর আছে, সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যথেষ্ট করতে হয়, কোশিশ করতে হয়। এবং মাওলানা আবুল আলা মওদুদি তিনি অলমোস্ট ফাঁসির কাস্টে লটকে গিয়েছিলেন। এক অর্থে বিবেচনা করলে বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে জামাতে ইসলাম এবং এটা একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আপনার ইখওয়ানুল মুসলিমুন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটি আছে মধ্যপ্রাচ্যে এবং নর্থ আমেরিকাতে আর নর্থ আফ্রিকাতে, তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে, সাউথ এশিয়ান ইকুইভ্যালেন্ট হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামী আফগানিস্তান আছে, জামাত ইসলামী পাকিস্তান আছে, জামাত ইসলামী হিন্দ আছে, মানে ভারত, এবং জামাত ইসলামী বাংলাদেশ। এটা সেই বিবেচনায় আপনার আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো যেই জাতীয়তাবাদের ঘেট টোপে ফেলা যাবে না। এক কোয়ালিটেটিভলি ডিফারেন্ট নেচারের পার্টি। আর তার পাশাপাশি আপনার যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধে আমার জানা মতে জামাতে ইসলামের একজন সদস্য মৃত্যুবরণ করেন। তারা প্রত্যেকে সতর্ক ছিলেন এবং স্বাধীনতার পর তারা অনেকেই দেশ ত্যাগ করেছেন, নেপাল হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ব্রিটেনে চলে গেছেন। আমি পূর্ণ সদস্য অর্থে বলছি, সমর্থক হয়তো অনেকেই মারা গেছেন, ইন্তেকাল করেছেন, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, আর এটা একটা ক্যাডার বেসড পার্টি এবং এই ক্যাডারের যে গোটা চারেক স্তর আছে, সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যথেষ্ট করতে হয়, কোশিশ করতে হয়। এবং মাওলানা আবুল আলা মওদুদি তিনি অলমোস্ট ফাঁসির কাস্টে লটকে গিয়েছিলেন এবং সেই পাকিস্তান আমলে তাকে সেসব দিন স্পেয়ার করা হয় এবং তিনি আপনার এই দিদেন মাশরিকে পাকিস্তান, যেটাকে ইস্ট পাকিস্তান বলতাম আমরা, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, এখানে শক্ত সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছিলেন এবং 71-এ মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে একদম প্রাক্কাল পর্যন্ত জামাতের যে সাংগঠনিক কাঠামো ছিল দিদেন ইস্ট পাকিস্তানে, তারা কিন্তু আপনার যে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সকল কার্যক্রমে পরোক্ষভাবে যুক্ত ছিলেন। আপনার অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর থেকে কিন্তু তারা ব্যাক গিয়ারে চলে যান এবং আপনার যে আল শামস আল বদর যে অর্গানগুলো গড়ে উঠেছিল, সেখানেও দেখা গেছে যে আপনার মুসলিম লীগের মতো প্রতিষ্ঠান কিংবা তাদের যে বিভিন্ন ভ্যারিয়েন্ট ছিল, তারাই মূলত সক্রিয়ভাবে তাতে অংশগ্রহণ করেছে, যুক্ত হয়েছে। আর জামাত সতর্ক ছিল, তারা হয়তো পলিসি মেকিং এ ছিল কিংবা আপনার যেটাকে বলে ওভারআর্চিং যে প্রতিরোধ দিদেন টিক্কা খান, জেনারেল টিক্কা খান এবং আপনার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি, তাদের নেতৃত্বে যেটি এখানে আমরা দেখছিলাম, তাদের ভাষায় তাদের প্রতিরোধ যুদ্ধ তা কার্যকর করবার প্রয়োজনে তারা হায়দ্রাবাদের যে টার্ম রাজাকার শব্দটি এখানে তারা প্রযুক্ত করেছিলেন এবং তাদের ভাষায় প্রতিরোধ যোদ্ধা গড়ে তুলেছিলেন এবং তাতে শেষ অব্দি যে ব্যাপারটি দাঁড়ায়, আপনার নভেম্বর থেকে কিন্তু আমাদের মিত্র বাহিনী বাংলাদেশে তাদের ফিজিক্যাল প্রেজেন্স এনশিওর করে, বিশেষ করে যশোর সেক্টরে। এবং তারপরে ক্রমে যখন দেখা গেল যে এই দখলদার বাহিনী পরাজয় বরণ করবে, তখন থেকে কিন্তু তারা ট্যাকটিক্যাল রিট্রিটে চলে যায় এবং সে কারণেই আলটিমেটলি যারা জামাতের রোকন
তারা খুব একটা এফেক্টেড হননি, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই তারা একটা হুইসপেয়ার ক্যাম্পেইনের ফেজে চলে যান, তবলিগ এবং অন্যান্য মুভমেন্টের সঙ্গে অবগাহন করেন এবং ভিন্ন এলাকায় এই আপনার তবলিগ বা অন্য যে আউটফিট গুলো আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা মোটামুটি এক ধরনের আন্ডার কাভার অবস্থান বজায় রাখেন, এবং 75-এর পট পরিবর্তনের পরপরই আপনার এই যে নতুন অবস্থাটি, পরিবর্তিত পরিস্থিতিটি, সেটার সুযোগ নিয়ে ক্রমে তারা নিজেদের এক্সার্ট করা শুরু করেন, এবং এটা লম্বা একটা প্রক্রিয়া। সেই জন্যে জামাতের উপর পড়াশুনো কিংবা একাডেমিক স্টাডি ভার্চুয়ালি নিল, বিশেষ করে অন দ্য আদার সাইড অফ দ্য ফেঞ্চ, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বা যারা আওয়ামী ইন্টেলেকচুয়াল, তাদের অ্যাকচুয়াল এম্পিরিক্যাল স্টাডি কিন্তু টু বি অনেস্ট নেই। আপনার একমাত্র প্রফেসর আবুল বারকাত কিছুটা কাজকর্ম করবার চেষ্টা করেছেন। আমি ইসলামী এনজিও নিয়ে পড়াশোনা করতে গিয়ে তাদের যে নেটওয়ার্ক সেটা সম্পর্কে অনুধাবন করবার চেষ্টা করেছি, কিন্তু আমার ফোকাসটা ছিল ইসলামিক এনজিওর উপর, সেই কারণে তারও একটা সীমাবদ্ধতা ছিল। তো সেই জন্য আপনার এই বিষয়টা নিয়ে দ্রুত পঠন পাঠন করা দরকার। উইথ ডিউ রেসপেক্ট, আপনার আওয়ামী যে ঘরানাটা, সেখানে আপনার এই সিআরআই যে থিঙ্ক ট্যাঙ্ক কিংবা সো কল্ড সাইবার যোদ্ধা, এরা বেসিক্যালি লিপ সার্ভিস দিয়েছে, দে ডিডন্ট মিন বিজনেস। তার ফলে স্বল্প জ্ঞানে কারণে তারা রেটরিক্যাল যে ক্যাম্পেইন গুলোতে যুক্ত ছিল তা অসার বলে প্রমাণিত হয়েছে। যেমন আপনার হিজবুত তাহরির, এই বিষয়ে তাদের ন্যূনতম কোনো খোঁজ খবর বা স্টাডি আছে বলে মনে হয় না, তার ফলে আজকে তাদের এই ডিবাগলটা তৈরি হয়েছে। আর ভারতের যে ব্যাপারটা, ভারত ধাত্রী মাতার ভূমিকা পালন করছে 1971-এ, এমনকি তারা মনে করে, অর্থাৎ সরোগেট মাদার। ফলে তাদের একটা রিগ্রেটও আছে। তারা মনে করে যে মার্কিনদের মতো জাপানে যেমন ওকিনাওয়াতে এখন পর্যন্ত মার্কিন প্রেজেন্স আছে, সামরিক প্রেজেন্স, সেটা তারা মেনটেন না করার কারণে আজকে ব্যাকফুটে তাদের থাকতে হচ্ছে। এবং ইন্ডিয়াতে বিশেষ করে আপনার এই 5 অগাস্টের যে পট পরিবর্তন, তারপরে অনেককে আমরা উচ্চ স্বরে আপনার সোশ্যাল মিডিয়ামে বলতে শুনেছি যে দে কনকোয়ার্ড দি দেন ইজ পাকিস্তান, এবং প্রয়োজনে সেরকম পদক্ষেপ নিতে হয়তো তারা দ্বিধা করবে না। এই যে ইনভেশন প্রপঞ্চ যেটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের মধ্যে আছে, সেইটা কিন্তু মানে ওই যে নীতিটা তা আঁকড়ে ধরতে অনেক উদ্বুদ্ধ করছে। শত্রু আমার মিত্র, অর্থাৎ ভারতের শত্রু পাকিস্তান, সুতরাং পাকিস্তানের সঙ্গে আমরা যদি নৈকট্য নিশ্চিত করতে পারি তাহলে এক ধরনের ডেটারেন্ট হিসেবে সেটা ভূমিকা পালন করবে। বা গণচীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান রকমের সমীকরণ থাকতে পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে পাকিস্তানের সঙ্গে কিন্তু চীনের হার্দ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা এক ধরনের ডেটারেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টাই ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে দেখলে সেই একই রকম সমীকরণ বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে বলে